দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চ্যানেলের একটি বিশেষ আয়োজনে। আপনারা জানেন আজ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যারের ৩৬তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই পালিত হচ্ছে ডায়াবেটিস সেবা দিবস। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যারের যে মর্মবাণী ছিল, ডায়াবেটিসের সেবা করি, সেবা করার সুযোগ দিন, এই প্রতিপাদ্যকে নিয়েই আজকে পালিত হচ্ছে সারা দেশব্যাপী ডায়াবেটিস সেবা দিবস। আজকে মরহুম ডাক্তার ইব্রাহিম স্যারের প্রতি গভীর শ্রদ্ধার ভরে স্মরণ করছি। স্যারের যে অবদান ডায়াবেটিস নিয়ে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের এই দিনে স্যারের যে প্রতিবদ্ধ বিষয় ছিল, সেটি আন্তর্জাতিক ডায়াবেটিস সমিতিও গ্রহণ করেছে। চলুন আমরা আজকে জানি এই ডায়াবেটিস সেবা দিবস নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এ.কে. আজাদ খান স্যার, জাতীয় অধ্যাপক এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। তার পাশে আছেন প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী, তিনি ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ, বারডেম। তার পাশে আছেন শামসুন নাহার মহুয়া, তিনি চিফ নিউট্রিশনিস্ট, বারডেম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমে স্যারের কাছে আসব যে আসলে আমরা যেটা দেখেছি যে একটি ডাটা ছিল যে 2003 সালে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 19.4 কোটি, কিন্তু আজকের দিনে সেটা হয়েছে 25 কোটি। ধারণা করা হচ্ছে আগামী 20 বছর পরে এটা 38 কোটি ছাড়িয়ে যাবে। এখন এই ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আপনারা কি করতে চাচ্ছেন? ডায়াবেটিস তো একটা মহামারী। যে কথাটা এখানে বিশেষভাবে বলা প্রয়োজন, ডায়াবেটিস অনেক রকম থাকলেও মহামারীটা প্রধানত হলো টাইপ 2 ডায়াবেটিসের জন্য। এবং সেই টাইপ 2 ডায়াবেটিস যেটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শতকরা 95% বেশি ডায়াবেটিস হলো টাইপ 2 ডায়াবেটিস। সেই যে টাইপ 2 ডায়াবেটিস, এটা কিন্তু বহুলাংশে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। ডায়াবেটিস পিছনে কারণ তো দুইটি, প্রধান কারণ। একটা হলো জেনেটিক প্রভাব, মানে বংশগত প্রভাব, আর একটা হলো পারিপার্শ্বিকগত, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তো বংশগত প্রভাব তো আমরা বস্তুত পক্ষে তেমন কিছু করতে পারি না, কাজে সেটাতে আমরা তেমন কিছু করতে পারি না। কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও এর সাথে ইকুয়ালি দায়ী, বললেন না? যেমন ডায়াবেটিক থাকার যদি জেনেটিক প্রবণতা থাকে, সে যদি মুটিয়ে যায়, কায়িক পরিশ্রম ভুলে যায়, তাহলে তার ডায়াবেটিসটা হবে। তো সেটা তো আমরা প্রিভেন্ট করতে পারি। স্যার আবার আসবো আপনার কাছে। আমরা এবার আসতেছি প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী স্যার, আপনি 21 পদকপ্রাপ্ত। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেহেতু আপনি দাঁত নিয়ে অনেকদিন কাজ করছেন, যে এই ডায়াবেটিসের সাথে দাঁত এবং স্বাস্থ্যের কি সম্পর্ক? বিভিন্ন গবেষণায় জানা যায় যে মুখের যদি কোনো ইনফেকশন হয়, বিশেষ করে মাড়ির রোগ, যেটাকে বলা হয় যে পেরিওডন্টাল ডিজিজ, সেটা যদি হয়, এটা মাড়িতে এক ধরনের প্রদাহ হয়, ইনফেকশন, যে প্রদাহের কারণে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে না। এই জন্য ডায়াবেটিসের যে 5টি জটিলতা আছে, এগুলোর সঙ্গে এখন কিন্তু আরেকটা 6th কমপ্লিকেশন হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের অবভিয়াসলি পেরিওডন্টাল ডিজিজটা হয়। কারণটা হচ্ছে মাড়িতে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুর খাবার জমা থাকে। যতভাবেই আমরা দাঁত ব্রাশ করি না কেন, আমাদের কিছু কিছু খাদ্যকণা মাড়ির নিচে দাঁতের ভাগে লেগে থাকে, এবং দিনের পর দিন, মাসের পর মাস এগুলো থাকতে থাকতে এক ধরনের টার্টার, ডেন্টাল প্লাক হয়ে যায়। এই প্লাকগুলোকে আমরা বলি যে প্রতি বছর একবার ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার করা উচিত। এই ডেন্টাল প্লাকটা থাকলে পরে এই প্লাকটা যখন শক্ত একটা আবরণ হয়ে যায়, তখনই মাড়ি সফট টিস্যুর সঙ্গে সেটা ঘর্ষণ থেকে ইনফ্লামেশনটা হয়। এই ইনফ্লামেশন হয়ে মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে সহজে রক্ত পড়ে এবং দাঁত থেকে মাড়ি আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। সেক্ষেত্রে স্যার যেটা আমরা দেখি যে ডায়াবেটিস হলে আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে আমাদের আসলে এই দাঁতের যত্নটা কীভাবে নেওয়া উচিত? যেমন ধরেন আমরা দুবেলা দাঁত ব্রাশ করি, সেটা শুধু করলে হবে না, আমাদের নিয়মিতভাবে, এখন তো আমাদের বিজ্ঞান বলছে যে প্রতি 6 মাসে একবার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, কারণ দাঁতটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখেন এই মুখে বিভিন্ন ধরনের ঘাও হয়, যে ঘাটা অনেক সময় প্রি ক্যান্সারাস, এগুলো হয়তো আমরা অবহেলা করি। অনেকে মনে করি এই ঘাগুলো হয়তো সাধারণ ঘা, আমরা সামান্য একটা ভিটামিন জাতীয় একটা ট্যাবলেট খাই, খেলেই বোধহয় ঘাটা চলে যাবে, কিন্তু এগুলো প্রি ক্যান্সারাস, লিউকোপ্লাকিয়া, এটা আস্তে আস্তে মুখে ক্যান্সারের দিকে যায়। সুতরাং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যে প্রশ্নটা করছিলেন, সেটাতে আবার ফিরে যাচ্ছি আমি। তো পেরিওডন্টাল ডিজিজটা হলে হয় কি,
আপনি যতই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে পরামর্শ দেন না কেন রোগীকে, এই যে ডায়েট ড্রাগ ডিসিপ্লিন ডাক্তার ইব্রাহিমের মূল মন্ত্র, আমরা খাদ্য নিয়ন্ত্রণ করছি, আমরা ব্যায়াম করছি, আমরা ওষুধ খাচ্ছি, তারপরে দেখা যায় রোগীর বই দেখলে দেখা যায় যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই। আমাদের মুখের যত্নটা ডায়াবেটিস রোগীদের জন্য অপরিহার্য। শামসুর রাহার মহুয়া, আপনার কাছে আমি জানতে চাই, যেমন আমাদের ইব্রাহিম স্যারের মূল মন্ত্রই ছিল 3D, ডিসিপ্লিন, ড্রাগ, ডায়েট। এই ডায়াবেটিক রোগীদের ডায়েট তালিকাটা খুব ইম্পর্টেন্ট, সেখানে আসলে আপনারা কিভাবে এটা দেখছেন? ডায়েট কথাটার অর্থ হচ্ছে একজন ব্যক্তির ডায়াবেটিস হওয়ার পরে তার ব্লাড সুগার কন্ট্রোলে রাখার উদ্দেশ্যে। সবাই ভাবে কি যে চিনি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। ডায়াবেটিস কিন্তু কোনো খাবার থেকে ডিরেক্টলি হয় না, এটা ইনসুলিনের অভাবে হয়। কিন্তু ইনসুলিন হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজটাকে সরিয়ে ফেলে। তো রক্তে যে গ্লুকোজটা, আপনি যদি সেই সোর্সটা রেগুলেট করতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ। এই কারণে ডায়েটটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো ডায়েটের 3টা পার্ট। আপনি কি খাচ্ছেন, মানে কোন খাবারটা খাচ্ছেন, তার মানে গ্লুকোজ হিসাব করে খাবারটা খান। যেটা বেশি গ্লুকোজ সেটা কম খান, যেটা কম গ্লুকোজ সেটা বেশি খান। দ্বিতীয়ত হচ্ছে ওই খাবারটা আপনি কখন খাবেন, মানে আপনি দীর্ঘ সময় যদি না খেয়ে থাকেন, ডায়াবেটিসের শুধু ব্লাড সুগার বেড়ে থাকা একটা অংশ না, দ্বিতীয় অংশ ডেঞ্জারাস, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড সুগার 4-এর নিচে কমে যাওয়া। তা আপনি যদি কোনো মানুষ যদি অনেক সময় না খেয়ে থাকে তাহলে তার হাইপো হওয়ার ঝুঁকি বেশি এবং তার থেকে তার মৃত্যু হতে পারে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য বারে বারে অল্প অল্প করে খেতে হবে। এটাকে আমরা বলি স্মল ফ্রিকোয়েন্ট ফিড। তার মানে যদি আপনি ধরেন 3 ঘন্টা পর পর খান, তাহলে 5 থেকে 6 বার খাবার আসে, সময়টা ঠিক রাখতে হবে। তৃতীয়টা হচ্ছে আপনার পরিমাণ। এই যে আমরা 4 জন এখানে বসে আছি, আমাদের 4 জনেরই ফিজিক্যাল রিকোয়ারমেন্ট ভিন্ন। সারা পৃথিবীর যত মানুষ তাদের প্রত্যেকেরই ফিজিক্যাল রিকোয়ারমেন্ট ভিন্ন। তো বয়স, ওজন, তারপরে কন্ডিশন, সব কিছুর উপরে ভিত্তি করে একজনের খাবারের ক্যালোরি চাহিদা ভিন্ন, তার উপর ভিত্তি করে তার খাবারের পরিমাণটা। তা আমাদের দেশে হয় কি, আমরা খেতে বসে আসলে ওই বিষয়টা খেয়াল রাখি না। পেট ভরছে, চোখ ভরছে, মন ভালো লাগছে তো খাচ্ছি। ভাত 2 বেলা রুটি ভাত খেতে হবে তা কিন্তু না। উনি চাইলে 3 বেলাও রুটি খেতে পারেন, উনি চাইলে 3 বেলাও ভাত খেতে পারেন, কিন্তু পরিমাণটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। চিনি কথাটা কেন নিষেধ করা হয়, কারণ চিনিটা বাইরে থেকেই গ্লুকোজ হিসাবে থাকে, খাওয়া মাত্রই শার্প রেইজ করে। দ্যাটস ওয়াই ডায়াবেটিস হওয়ার পরে একমাত্র চিনি জাতীয় খাবারটা আমরা বাদ দিতে বলি, নট নিষেধ, বাদ দিতে বলি। বিকজ অফ হাইপোগ্লাইসেমিয়ায় কিন্তু ট্রিটমেন্ট সেই চিনি, সেই গ্লুকোজ, ফলে বাদ দিতে বলি ভালো থাকার জন্য। কারণ ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না রাখতে পারলে আপনার পা থেকে মাথা পর্যন্ত যে কোনো অর্গানে কমপ্লিকেশন শুরু হবে। প্রফেসর ডাক্তার এ কে আজাদ খান স্যার, আপনি দীর্ঘদিন থেকে কাজ করছেন এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নিয়ে। শুধুমাত্র এখন ঢাকাতেই নাই, আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, বাংলাদেশের নেটওয়ার্ক করেছেন। আসলে আপনাদের কিভাবে কাজ করছেন এই ডায়াবেটিক প্রতিরোধের জন্য, আপনি কীভাবে কাজ করছেন? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সেবা পৌঁছানোর একটা লিমিটেশন বিশেষভাবে ছিল যে প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার নিয়ে যাওয়া, বিশেষভাবে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে যাওয়া। কিন্তু এখন যে এই ডিজিটাল কেয়ারের মাধ্যমে আপনি ডাক্তারের সার্ভিসটা নিয়ে যেতে পারেন, ডাক্তার নিজে না যেও, কারণ অনলাইনে আপনাকে ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে, তাহলে হবে। এবং আপনি যেখানেই থাকেন না, সে পৃথিবীর যেখানেই থাকেন সেখান থেকে সেবাটা দিতে পারবেন। আরও একটা হলো যে বিভিন্ন রকম যে ইনভেস্টিগেশন আছে, সেগুলো যে আগে বিশাল ল্যাব লাগতো, এখন হ্যান্ড হেল্ড ডিভাইস দিয়েই এগুলো করে ফেলা যায়। তো তার ফলে সেবাটা মানুষের দৌড় করায় নিয়ে যাওয়ার সম্ভব এখন। এবং ডায়াবেটিক সমিতি এর উপরই একটা নতুন প্রজেক্ট করছে যাতে নেওয়া যায়। আগে তো আমরা ধরুন ঢাকাতে বারডেম ছিল, তারপরে আমাদের প্রত্যেক অনেক জেলায় অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন, তাদের হসপিটাল ছিল। এখন বস্তুতপক্ষে বাংলাদেশের সমস্ত জেলায়, অনেক উপজেলায়ও ডায়াবেটিক সমিতি আছে। সেইভাবে আমরা সেবাটাকে মানুষের দৌড় করায় যাওয়ার চেষ্টা করছি। ডায়াবেটিস কিন্তু আজীবনের রোগ বলছে, যদি ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি থেকেই যাবে না। ডায়াবেটিস হওয়া মানে আনমাস্কড হলো। কিন্তু এটা দেখা গেছে যে ডায়াবেটিস হয়ে যায়, আপনি মুটিয়ে গেছেন,
আপনার জেনেটিক টেন্ডেন্সি ও ডায়াবেটিস হয়ে গেছেন, কিন্তু আপনি যদি কোনো কমপ্লিকেশনস হওয়ার আগেই ডায়াবেটিসকে শুধু নিয়ন্ত্রণে আনবেন না, ওজনটাকেও নিয়ন্ত্রণ করে আনতে পারেন, আপনি এক্সারসাইজ প্রোগ্রাম ঠিক রাখেন, তো মনে হবে ডায়াবেটিস কিওর হয়ে গেছে মনে হবে। প্রফেসর ডক্টর অরুপ্রতন চৌধুরী, আমরা দেখি যে তামাক সেবন এবং সাদা পাতা, জর্দা, গুল যে ব্যবহার গ্রামাঞ্চলে হচ্ছে, এটার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই আছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ডায়াবেটিক রোগীদেরকে বিশেষভাবে সতর্ক করে দিচ্ছে যে যারা ডায়াবেটিস রোগী, যারা এমনিতেই ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ শক্তি কম থাকে, আর যারা তামাক জাতীয় জিনিস ব্যবহার করে, যেমন স্মোকিং একটা নন স্মোকিং টোবাকো, যেটা জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা, এগুলা খেলে, যেমন ধরেন আপনি একজন নন ডায়াবেটিক রোগী, সে যদি ধূমপান করে তার হার্টের অ্যাটাক হওয়ার ঝুঁকি 5 গুণ, কিন্তু একজন ডায়াবেটিক রোগী যদি ধূমপান করে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি 25 গুণ বেড়ে যাবে। তো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ তার ঝুঁকিটা অনেক বেশি। যারা তরুণ বয়সে ধূমপান করে, 18 বছর বা 16 বছরে, তারা পরবর্তীতে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। একটা ছেলে বা মেয়ে যদি তরুণ বয়সে ধূমপান করে, তার 30 বা 35 বছর বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক গুণে বেড়ে যাবে। 1 2 নম্বর হচ্ছে, যারা ডায়াবেটিস হওয়ার পরেও ধূমপান করেন বা তামাক পাতা, জর্দা ব্যবহার করেন, তাদের সুগার নিয়ন্ত্রণে থাকে না। সুতরাং আমরা আমাদের বার্নহেম হাসপাতালে বিভিন্ন জায়গায় আমরা এটাই প্রচারণা করছি, এবং আমাদের ডায়াবেটিক গাইডবুককেও ইদানিংকালে আমরা সেই পরামর্শের জায়গায় লিখে দিয়েছি যে ডায়াবেটিক রোগীকে অবশ্যই ধূমপান ছাড়তে হবে এবং তামাক, জর্দা ব্যবহার বন্ধ করতে হবে। শামসুন নাহার মহুয়া, আপনার কাছে জানতে চাইবো, আসলে আমরা তো বলি যে ডায়েট কন্ট্রোল করেন, হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিক রোগীদের জন্য কি কি খাবার নিষেধ এবং কি কি খাবার তার খাদ্য তালিকায় থাকা উচিত? আসলে একজন ডায়াবেটিক ব্যক্তির খাবারের তালিকা আর একজন নন ডায়াবেটিক ব্যক্তির খাবারের তালিকার মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই। একমাত্র তার ব্লাড গ্লুকোজটাকে রেগুলেট রাখার জন্য আমরা ডিরেক্ট চিনিটা নিষেধ করি। নিষেধ মানে বাদ রাখতে বলি। আর সব খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শাক সবজি, ভাত, রুটি, ফল, দুইজনই সমানভাবে খেতে পারবে। ডায়াবেটিক ব্যক্তিরটা পরিমাণটা কখন কতটা খাবে সেইটা সেগমেন্ট করা। এই ক্ষেত্রে আমি আপনাকে আজকের দিনের ক্ষেত্রটা একটু বলি। আমাদের যে সেবা দিবসটা, সেটা হচ্ছে আমরা বারডেমে প্রতিদিন আমাদের সকালবেলা প্রায় 90 থেকে 100 জন নতুন এনলিস্টেড ডায়াবেটিক পেশেন্ট হয়, এবং ইভিনিং আওয়ারে সেটা 30 থেকে 50 জন। এই এত লার্জ স্কেলের পেশেন্টদের আমরা যে হেলথ এডুকেশনটা দিই অ্যাবাউট ডায়াবেটিস, তার ম্যানেজমেন্ট, তার প্রিভেনশন, এটা নিয়ে আমরা 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন একটা পেশেন্ট এডুকেশন ক্লাস নিই। তাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় যে তার আসলে কি অবস্থা, তিনি যদি না মানেন তাহলে কি হতে পারে, বাট তিনি যদি মানেন এই 3D, তাহলে কত ভালো থাকতে পারবেন এবং একজন সুস্থ মানুষের থেকে ভালো থাকতে পারবেন। আমাদের বড় স্যার বলতেন যে একজন ডায়াবেটিক ব্যক্তি একজন নন ডায়াবেটিক ব্যক্তির থেকে তার লংজিভিটি বেশি, বিকজ অফ ডিসিপ্লিন। তিনি তখন ডিসিপ্লিনের মধ্যে চলে আসেন। এই এডুকেশনটা আমরা ইচ অ্যান্ড এভরিডে দিই, এবং স্যার যেদিন মারা গেছেন সেই দিনও কিন্তু আমাদের হসপিটালে এডুকেশন ক্লাসটা বন্ধ হয়নি। ঠিক ওই সময়টায় টাইমটা ছিল, ক্লাস কিন্তু হয়েছে এবং উনি বলে গিয়েছিলেন। এই জন্য যে আমরা যে সেবা দিবসটা করি, আপনি বারডেমে ঢুকলে বা আমাদের যতগুলো ইনস্টিটিউট আছে, আপনি গেলে অবাক হবেন যে আমরা কখনো এখানে ছুটি দেই না, আমরা বরঞ্চ আরও ফ্রি চিকিৎসা দিই ওই দিনটাতে। ওই দিনে তার স্লিপ কাটতে হবে না, আমরা এমনিই দেখে দেবো কমপ্লিকেশন। এবং ওই দিনে উনি চাইলে যে প্রফেসরদের সবসময় উনি দেখাতে পারেন না, সেই প্রফেসরদের নিয়ে আমরা 2 ঘন্টার একটা কোশ্চেন অ্যান্সার সেশন করি, একদম অল ওভার রুট লেভেলের পেশেন্টদের সঙ্গে। ওনাদের প্রশ্ন করবে, প্রফেসররা উত্তর দেবে। প্রফেসর ডক্টর এ কে আজাদ খান স্যার, আপনার জানতে চাই যে আসলে আমাদের দেশে সচেতনতার অভাব ডায়াবেটিস এবং ডায়াবেটিস চিকিৎসার অন্তরায় হলো ইনসুলিন। যখন আপনি বলেন একটা রুগীকে যে আপনাকে ইনসুলিন নিতে হবে, তখন সে এটা নিতে চায় না। এটা আমাদের একটা কমন প্র্যাকটিস যে একবার নিলে সারা জীবন নিতে হবে। তো এই যে চিকিৎসা পদ্ধতি, এটা আসলে কিভাবে আরও
আরও কীভাবে আমরা রুগী বান্ধব চিকিৎসা সেবা আমরা দিতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে ইনসুলিনের মূল্য অনেক সময় রুগীরা কিনতে পারে না, সেই বিষয়গুলো যদি একটু আপনি বলতেন। মানুষের শরীরে হরমোন আছে অনেকগুলো, সব হরমোন সুস্থভাবে বড় হতে বেঁচে থাকার জন্য দরকার, কিন্তু সব হরমোন কিন্তু একদম বেঁচে থাকার জন্য দরকার তা না হয়। কিন্তু কোনো কোনো হরমোন না হলেও আপনি হয়তো কোনোটা ঘাটতি হবে শরীরে, কিন্তু মারা যাবেন না। যেমন উদাহরণ দিলেই সোজা হয়ে যাবে, আগে যে আমরা ষাঁড়কে ক্যাস্ট্রেট করে বলদ বানাতাম না, তা নাহলে তা দিয়ে তো চাষ করা যায় না। তো বলদের তো টেস্টোস্টেরন নাই, ওই হরমোনটা নাই, দেশে তো মরে যায় না, কিন্তু সে বাচ্চা তৈরি করতে পারে না, তাই না? ওই জিনিসটা বুঝেছেন। কিন্তু শরীরে কতগুলো হরমোন আছে, যার মধ্যে ইনসুলিন একটি। আমি তিনটার নাম বলি: ইনসুলিন, কর্টিসল, থাইরক্সিন। এটা যদি না থাকে শরীরে, তাহলে রিপ্লেস না করলে সে মারা যাবে। তো সেরকম ইনসুলিন হলো বেঁচে থাকার জন্য অপরিহার্য। তার প্রথম কথা হলো, একজন লোকের শরীরে যদি ইনসুলিন একদম নাই থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়, সেক্ষেত্রে তাকে ইনসুলিন নিতেই হবে, কোনো বিকল্প নেই। না, সে কোনোভাবেই আর কিছু করতে পারে না। ইনসুলিন, বিভিন্ন টাইপের ইনসুলিন হতে পারে, কিন্তু ইনসুলিন নিতেই হবে তাকে। সেরকম যে টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে বলে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেগুলো শুরুতে ইনসুলিন না দিলেও কন্ট্রোল হয়, কিন্তু ডায়াবেটিস অসুখটা তো প্রোগ্রেসিভ, পরে পরে তাদেরও ইনসুলিন প্রয়োজন শেষ পর্যন্ত হয়ে যায়, কিন্তু ওই তা 1-2 ডোজ মিস করলে মরে যাবে না, বুঝলেন না? তো সেই জন্য এটা বোঝাতে হবে যে এটা আপনাকে বেঁচে থাকার জন্য অপরিহার্য, মানে জীবনের জন্য, জীবনে বেঁচে থাকার জন্য এটা অপরিহার্য। এটা এখন যেটা আপনি বলছেন, দেখুন, ইঞ্জেকশন কে নিতে চায়? সবাই তো অ্যাভয়েড করতে চায়, তাই না? সেটা আমি রোগীর কোনো দোষ দিচ্ছি তা না, কিন্তু এটা বলতে পারি যে বর্তমানে যে ইনসুলিন দেওয়ার পদ্ধতিগুলো এবং ইনসুলিন সুইগুলো এরকম হয়ে গেছে যে ইনসুলিন সুই যে পিঁপড়ার কামড় যে আছে, ওটাও আপনি ফিল করবেন না। প্রফেসর ডাক্তার অরুণ চৌধুরী, আমরা এই ডায়াবেটিস প্রতিরোধে আমরা যেমন এক্সারসাইজের কথা বলি, ডিসিপ্লিনের কথা বলি, ব্যায়ামের কথা বলি, তো আপনি যে সংক্ষিপ্ত আকারে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের কি করা উচিত? অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেটা ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলে থাকেন এবং ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলে গেছেন, যে বারডেম হাসপাতালে কিন্তু লেখা আছে শৃঙ্খলাই জীবন, এবং উনি বলতেন ডিসিপ্লিন ইজ লাইফ। এরকম একটা গল্প আছে যে একজন রোগী ডায়াবেটিস ধরা পড়লো, সে তার কাছে আক্ষেপ করে স্যারের কাছে বলছিল যে আমার ডায়াবেটিস হয়ে গেল স্যার। স্যার বলতেন যে তোর তো কপাল খুলে গেল, তুই তো কপাল ভালো যে তোর ডায়াবেটিস ধরা পড়লো, এখন তো তুই শৃঙ্খলার মধ্যে আসবি, লাইফটা ডিসিপ্লিনে আসবে, তুই দীর্ঘদিন বাঁচবি। এই যে কথাটা বললেন, রোগী কিন্তু আশ্বস্ত হয়ে গেল। তো এইসব কথা থেকেই বোঝা যায় যে ডায়াবেটিসটা আসলে নিজেই নিজের ডাক্তার রোগী। যদি এইভাবে আমাদের ডায়াবেটিক হাসপাতালে যে সিস্টেমটা উনি চালু করে দিয়ে গেছেন, একজন ডায়াবেটিস রোগী যখন ডায়াবেটিক বারডেমে শনাক্ত হয় এবং তার রেজিস্ট্রেশন করে এবং একটা ডায়াবেটিক গাইড বই পায়, এবং প্রত্যেকটা বিভাগে তাকে যেতে হয়। ওখানে গেলে একটা ক্লাস নেওয়া হয় যে ডায়াবেটিস রোগটা কী, কীভাবে সে নিয়ন্ত্রণ করবে, তার জীবন ব্যবস্থা কী হবে, একটা ব্রেন ড্রেন, একটা কাউন্সেলিং করা হয়। সুতরাং সে জানতে পারে ডায়াবেটিস রোগটা কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়, এবং সে যদি সেটা জেনে ফেলে, তাহলে ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রণে রেখে সে আজীবন সুস্থ থাকতে পারে। ঠিক মতো খেতে হবে, ঠিক মতো সময় ওষুধ নিতে হবে, এবং নিয়মিত পরীক্ষা করে বাসায় মনিটরিং করতে হবে, এবং একটা ডায়েট চার্ট যেটা করে দেওয়া হয় সেটা পালন করতে হবে। ঝড় বৃষ্টি বাদল হলেও আমাকে ওই সময় হাঁটতে যেতে হবে বা ব্যায়াম করতে হবে, অর্থাৎ আমি কোনো কিছুই বাধা মানব না, আমার সব কিছু নিয়ম মতো চলবে, তাহলে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। অনেক ধন্যবাদ স্যার। বহু আপনার কাছে আসছি, আপনার কাছে আবার শেষ প্রশ্ন, যে আসলে আমরা দেখি আমাদের যে তরুণ প্রজন্ম, এরা ফাস্ট ফুড, তারপরে আপনার পানীয়, তরল পানীয়র প্রতি তাদের আকর্ষণ বেশি, মাঠে খেলছে না, ফুটবল খেলছে কম্পিউটারে, ঘরের বাইরে যাচ্ছে না, হাঁটছে না, গাড়িতে উঠে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে গাড়িতে আসছে। এটা কি ডায়াবেটিস, আমরা যে বলছি যে সংখ্যা অনেক বাড়ছে, আগামী 20 বছরে 38 কোটি ছাড়িয়ে যাবে, এটার পিছনে কি এটা কারণ বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই জেনেটিক আমরা পাল্টাতে পারবো না। আসলে ডায়াবেটিসের মডিফায়েবল, নন মডিফায়েবল দুটো কজ। মডিফায়েবল কজটা কিন্তু যদি আমরা
পাল্টাতে পারি তার ভিতরে ওভারওয়েট এবং অ্যাবডোমিনাল ফ্যাট, আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তো দেখেন আপনি ধরেন একটা বাবা বা মার ডায়াবেটিস আছে, তার সন্তান যদি আপনি যে কজগুলো বললেন ঘরে বসে বসে কম্পিউটার খেলছে, সে ফিজিক্যালি অ্যাক্টিভ না, তার আস্তে আস্তে ফাস্টফুড খাচ্ছে, ক্যালোরি ইনটেক করছে, খরচ করছে না, তার ওভারওয়েট হচ্ছে। সে বসে বসে কাজ করছে, তার অ্যাবডোমিনাল, এক কথায় বলি ভুঁড়ি বাড়ছে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র আমরা এই 3টা কারণকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে ডায়াবেটিস অনেক বছর, স্যার প্রথমেই যে কথাটা বলছিলেন যে মূলত ডায়াবেটিস সেরে ফেলা যায়, মানে প্রতিরোধযোগ্যভাবে সেরে ফেলা যায়। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার এ কে আজাদ খান স্যার, প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী এবং শামসুন নাহার মুহু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, 3D ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, এটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল মন্ত্র। যাদের ডায়াবেটিস আছে তারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনার ওষুধ সেবন করবেন এবং ডায়েট চার্টটা মেনটেন করবেন, নিয়মিত হাঁটবেন, ব্যায়াম করবেন, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্যারকে, যিনি বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসার দিগন্ত উন্মোচন করে গেছেন আমাদের দেশে। আমরা এই সেবা, স্যার যে কথা বলেছেন যে আমরা সেবা দিতে এসেছি, আমরা সেই সেবাটি গ্রহণ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।